নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মেহেকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি একটা বিশেষ এপিসোড নিয়ে। এই যে প্রত্যেক সপ্তাহের শেষে আমরা আসি আপনাদের কাছে প্রত্যেক দিন একজন করে বিশেষ অতিথিদের সাথে, তাদের গল্প শুনি, তাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হই, আরও অনেক কিছু এই এপিসোডটার মধ্যে থাকে। আজকেও আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি পেশাতে আইটিতে কর্মরত হলেও তার নেশা কিন্তু ছবি আঁকা। বুঝতে পারছেন, একদিকে শিল্প আর একদিকে যন্ত্র, দুটোর মধ্যে অদ্ভুত সুন্দর ব্যালেন্স করে চলছে জীবন। এই কিভাবে তিনি ব্যালেন্স করছেন, কিভাবে বজায় রাখছেন দুটো একসাথে, সেই সব কিছু নিয়ে আজকে কথা হবে, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। আর এত ইন্টারেস্টিং যখন একটা এপিসোড হতে চলেছে, তাই এপিসোডের শেষ অবধি কিন্তু আপনাদেরকেও থাকতে হবে আমাদের সঙ্গে। এখন আমি আমাদের আজকের অতিথি সৌমিক পালকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর নমস্কার। আমি নমস্কার। শুরুতেই যে প্রশ্নটা না করলে নয়, মানে আইটির কাজের চাপ তো ভয়ানক, সেই অবশ্যই। চাপটা সামলে ছবি আঁকার জন্য এতটা সময় বেরোয় কি করে? প্রথমত আইটির কাজের সাথে অবশ্যই এই সত্তাটা পুরোপুরি একদমই ভিন্ন একটা সত্তা। প্রথম দিকে যখন চাকরির আমি শুরু করি আইটিতে, তার অনেক আগে থেকেই ছবি আঁকা, কিন্তু সেই সময় দুটো সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব থাকতো। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজেদের দুটো সত্তাকে আলাদা করে গুছিয়ে নেওয়া। আর আমি মোটামুটি 2018 থেকে প্রফেশনালি আমি বুক কভার আর্টিস্ট হিসেবে কাজ করি। তাছাড়াও অডিও স্টোরিতে যে থাম্বনেল আর্ট বা কভার আর্ট, সেগুলো তো সেইভাবে আর কি চলে। কিন্তু সময় কিভাবে ম্যানেজ করি সেটা বলা ভালো যে আমি দুটো কাজের মধ্যে মিলিয়ে ফেলি না, দুটোকে দুটো মানুষ হিসাবে ট্রিট করি। মানে সৌমিকের একটা ভার্সন 1 আর একটা ভার্সন 2, তো দুটোকে আলাদাভাবে মেনটেন করি। তো উইকেন্ডটাকে আঁকার জন্য রাখি, আর উইকডেজগুলো তো অবশ্যই কাজের জন্য থাকে। আলাদাই একটা স্ট্যামিনা রয়েছে কিন্তু, মানে সারা সপ্তাহ ধরে কাজের এত চাপের পরে উইকেন্ডে বসে এত প্রফেশনালিজমের সঙ্গে আবার আর একটা কাজের চর্চা, আলাদাই স্ট্যামিনা। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন না করলে নয়। ছবি আঁকা নিয়েই যখন এত কথা এবং আরও কথা হবে, তার মাঝখানে এটা জানা বেশ দরকার যে ছবি আঁকার শুরুটা কিভাবে হয়েছিল। ছবি আঁকা শুরু হয়, মানে বলতে গেলে আমি আমার মায়ের দিকে, আমার মামা বাড়ির সাইডে ওনারা সবাই শিল্পী। আমরা আসলে মৃৎশিল্পী। আমি আমার সারনেম পাল, তো আমরা হচ্ছে মৃৎশিল্পী পাল, মানে কুম্ভকার পাল, সেই জায়গা থেকে যদি উৎস বলা যায়। তো সেক্ষেত্রে আমার মামা, আমার মা, তো আমার মাও শিল্পী এবং মানে মৃৎশিল্পী, মানে স্কাল্পচার করতে পছন্দ করেন। আমি বলতে গেলে যখন কথা বলতে শুরু করে বাচ্চারা, আমি একটু কথা দেরিতে শিখি, কিন্তু কথা বলার শুরুর আগে থেকে আমার ছবি আঁকা শুরু। তো সেইভাবে হয়তো সেই সময় ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতাম। তো তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে স্কিল ডেভেলপ হয়। তো আঁকার স্কুলে যাই, যেরকম প্রত্যেকটা বাঙালি ঘরে যায়। তো এইভাবে আস্তে আস্তে তারপর হয়তো সময় নিজের পথ খুঁজে নিয়েছিল। না, এই যে দীর্ঘ জার্নিটা, সেটা কোনো এককালে বাড়ির লোকেদের হাত ধরে শুরু হওয়া এবং একদমই। বর্তমানে বেশ প্রফেশনালিজমের সঙ্গে কাজ করছেন। একদম। আর এই সবের মাঝখানে একটা শব্দ আমরা ভালো মতো শুনেছি, সেটা হচ্ছে বুক কভার আর্টিস্ট বা অডিও স্টোরির কভার একদম। ডিজাইনিং। যারা কলকাতায় যে সমস্ত শিল্পীরা, বলা ভালো আরও উঠতি শিল্পীরা, একদম ইয়ং যারা শিল্পী, যারা বিভিন্ন পাবলিশারদের সাথে এই ধরনের কাজগুলো করে থাকেন, বুক কভার হোক বা ইলাস্ট্রেশন, তাদের অনেকের কাছ থেকেই, মানে
আফটারঅল টোটাল চিত্রশিল্পীদের কাছ থেকেই অভিযোগ থাকে, কিন্তু পার্টিকুলার এই শিল্পীদের কাছ থেকে একটা পেমেন্ট সংক্রান্ত অভিযোগ এবং আরও নানা রকম অভিযোগ থাকে পাবলিশারদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে। সেই জায়গা থেকে আপনার কীরকম অভিজ্ঞতা? সেই অভিযোগ আমারও আছে অবশ্যই, কিন্তু আমার যেটা মনে হয় একটা পরিকাঠামো বা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়া উচিত, যে একটা বইয়ের বুক কভারের জন্য একটা একটা পেমেন্ট ধার্য রাখা উচিত, যেটা একটা মার্কেট স্ট্যান্ডার্ড ওয়াইজ সবার পাওয়া উচিত। সেটাই হয় না বলেই এতটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর আমি যেহেতু মানে আমি এই দিকে আসার জন্য যদি বলি অনুপ্রেরণা, সেটা হলো সত্যজিৎ রায়। আমি সত্যজিৎ রায়ের স্কুলেই পড়তাম, ঘটনাচক্রে। তো সেই সময় থেকে একটা অনুপ্রেরণার বীজ তৈরি হয়। তো তারপর সেটা গাছ হয়ে উঠতে উঠতে আমিও সেই ইলাস্ট্রেশন বা বুক কভার আর্টিস্টেরই যদি কোটি কোটি নাম থাকে তার মধ্যে আমিও লিস্টে কোনো একটা নাম আমারও আছে। আমি সেইটা ভেবে আনন্দ পাই ঠিকই, কিন্তু পেমেন্টের জায়গা থেকে অবশ্যই একটা পরিকাঠামোগত সমস্যার জন্য আনন্দ পাওয়াটা একটু কম হয়, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার মনে হয় সেইটা কলেজ, এই আমাদের কলেজ স্ট্রিট পাড়া হোক বা বই পাড়া, যেটাই বলুক, তাদেরকে একটু বোধহয় এটা নিয়ে ভাবার সময় এসছে। কারণ অন্যান্য রাজ্য এবং বিদেশেও এইটার একটা পরিকাঠামোগত একটা প্রপার স্ট্রাকচার আছে, তো সেটা আমাদের এখানে নেই। আচ্ছা, মানে এই যে এক্ষুনি যে বিষয়টা নিয়ে কথা হলো, যে একটা পরিকাঠামোর অভাব, একদম কোথাও গিয়ে এই পাবলিশারদের সাথে কাজ করার যে বিষয়টা, সেটার বাইরে গিয়েও কি এই পরিকাঠামোর অভাবটাই কোনোভাবে ফুল টাইম শিল্পী হতে বাধা দিচ্ছে? অবশ্যই বাধা দিচ্ছে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর মানে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক আমি করেছি। সেক্ষেত্রে সেই সময়ে অবশ্যই আমারও একটা দ্বন্দ্ব চলেছিল যে আমি আর্ট কলেজে ভর্তি হব নাকি এই ইঞ্জিনিয়ারিং লাইনে আসব। তো সেই সময় আমার বাবার দিকের যে পরিবারের আমার দাদারা, তারা ইঞ্জিনিয়ারিং পারসিউ করেছিল। তো সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট চয়েস সেটা চলে আসে, যেহেতু আবার ওই আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত একটি পরিবারে আমরা পড়াশুনোটাকে একটা অগ্রাধিকার দেওয়া হয়। তো সেই জায়গা থেকে আমার ক্ষেত্রেও তাই হয়। তো আমি সেভাবে পড়াশুনোর দিকে এগোনো হয়, কিন্তু আমি আঁকার দিকে এগোতে পারিনি বলার থেকেও এখন মনে হয় যে হয়তো না গিয়েই বেটার হয়েছে। কারণ আমি যদি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে এগোতাম, সেক্ষেত্রে হয়তো আমি আমাকে চালানোর জন্য যথেষ্ট হলেও সেটা একটা পারিবারিক বা পরিবারকে চালানোর জন্য সেটা যথেষ্ট হতো না, এটা আমার মনে হয়েছে। একদমই। আর বিষয়টা সত্যিই আফসোসের, কারণ এই যে ভারতবর্ষের কালচারাল ক্যাপিটালে দাঁড়িয়ে যখন শিল্প নিয়ে এই প্রশ্নটা বারবার ওঠে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় এবং ভাবার বিষয়। যাই হোক, এবার আরেকটু যাই ছবির কথায়। এই বইয়ের কভার, এই জগৎটায় ঢোকা কিভাবে, প্রথম কাজটা কিভাবে এলো? বেশ, প্রথম কাজটা ছবি আঁকার মাধ্যমে আসেনি। প্রথম কাজটা এসেছিল লেখার মাধ্যমে। আমি টুকটাক লেখালেখি করতাম। আমি তখন নয়ডাতে আমি কর্মরত। সেই সময় একটি ফেসবুক পেজ থেকে আমাকে একটি দাদা আমাকে বলে যে আমি তখন ক্যারিক্যাচার আঁকতাম, ক্যারিক্যাচার বা কার্টুন। তো সেই আঁকা দেখে ওই দাদাটির আমায় ভালো লাগে। তো সেইখান থেকে আর কি দাদা আমাকে বলে যে ওই ফেসবুক পেজের আর্ট অ্যাডমিন হিসেবে আমি যদি কাজ করতে চাই তাহলে আমি আসতে পারি। সেক্ষেত্রে আমার কাজটি হবে সেই পেজে যে লেখাগুলো যায় সেই লেখার সাথে আমি ইলাস্ট্রেশন করব। কিন্তু সেই গ্রুপে অ্যাকচুয়ালি একটি অনুগল্পের কম্পিটিশন হয় তারও আগে।
সেই সময় আমার একটা অনুগল্প সেখানে সিলেক্টেড হয়, তো তারপর সেটা প্রকাশ পায়। সেভাবেই আর কি ঘটনাচক্রে আস্তে আস্তে সংযোগ ঘটে। তো পরবর্তীকালে সেই পেজেরই একটি দাদার মানে তার লেখা বই আকারে প্রকাশ পায়। সেই বইটার নামও হয়তো অনেকেই জানবেন, হায়ারোগ্লিফের দেশে। সেই হায়ারোগ্লিফের দেশে বইটিতে আমি ইলাস্ট্রেশন করেছিলাম। সেই সময় একটি অন্য পাবলিশার থেকে প্রকাশিত হয়, তারপর পাবলিশার পরিবর্তিত হয়, ওটা সত্য অনুসারে লেখক যখন চেঞ্জ করেন। তো এখন এই মুহূর্তে বর্তমানে বুক ফার্ম পাবলিকেশন থেকে ওই বইটি পাওয়া যায়। সেখানেও যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন, দেবদেবীর একটা বেশ বড় একটা অ্যাপেন্ডিক্স আছে বইয়ের শেষে বা শুরুতে, সেই পুরো ছবিটা আমার হাতে আঁকা। তো এরকম ওই ওই এবং বই এই থেকেই, বইটা হ্যাঁ। সম্ভবত 2019-এর বইমেলার বেস্ট সেলার ছিল, একদমই একদমই অনির্বাণদার হাইরোগ্লিফের একদম, দেশে। একদম। আচ্ছা, তবে এই আলোচনার মধ্যে কিন্তু আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শুনে ফেলেছি। সেটা হলো আমাদের আজকের অতিথির ছবির পাশাপাশি বেশ কলমটাও সুন্দরভাবে চলে, মানে একেবারে বহুমুখী প্রতিভা। ইঞ্জিনিয়ার সাহেব একদিকে ছবিও আঁকেন আর একদিকে কলমও চালান। আচ্ছা, এই যে এত কিছু একসাথে, কোথাও গিয়ে কোনো একটা পয়েন্টে এটা কখনো মনে হয় না যে ছেড়ে দিয়ে সব কিছু ফুল টাইম পুরোপুরি একটা ক্রিয়েটিভ কাজে ঝাঁপিয়ে পড়ি? এক্ষেত্রে আমি একটা অন্য অ্যাঙ্গেল দিচ্ছি। এটা আমার অ্যাঙ্গেলটা জানি না, হয়তো যারা নতুন এই প্রফেশনে আসতে চাইবে হয়তো তাদের ক্ষেত্রে ইউজফুল হতে পারে। আমার সামহাও মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের পশ্চিমবঙ্গের যে ছবি আঁকা বা ক্রিয়েটিভ পরিকাঠামো সেটা এখনও সাবালক নয়। সেই জন্যই আমরা এত আলোচনা করছি, হয়তো না হলে এত আলোচনা আমাদের যেতেই হতো না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমরা যদি আমাদের সেটা যে কোনো প্রফেশন হতে পারে, সেই প্রফেশনের জায়গা থেকে যদি আমরা ইকোনমিক্যাল যে সাইডটাকে, আমার যে মানে স্যালারির জায়গাটাকে যদি আমরা একটা সিকিউর করতে পারি, অনেক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায়। এটা আমার একেবারেই একটা ভিন্ন অ্যাঙ্গেল বলে মনে হয়, হয়তো অনেকেই এটার সাথে সহমত হবেন না। আমার মনে হয় অনেক স্বাধীনভাবে সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ সত্তাকে এক্সপ্লোর করা যায়। সেক্ষেত্রে মানে ভয়টা কম থাকে, নিজেকে মেলে ধরার জায়গাটা বোধহয় বেশি পাওয়া যায়, আমার সেটাই মনে হয়। আচ্ছা, বেশ গুরুগম্ভীর কিছু বিষয় নিয়ে আলোচনা হলো। এর ফাঁকে কিন্তু একটা প্রশ্ন না করলে নয়, এক্ষুনি যেহেতু লেখা আঁকা দুটোর কথা একসাথে উঠলো, দুটোর যুগলবন্দি একসাথে কবে দেখব? আমি এখন তেমনভাবে আর আঁকি না। এবার এই মানে ছবি আঁকি রাদার বলা ভালো। আমি অ্যাকচুয়ালি লিখি না এখন। অ্যাকচুয়ালি মানে সেইখানে দেখতে গেলে আমি আসলে ছবির মাধ্যমেই গল্প বলতে চাই। আমার মানে আঁকার ধরনটাই এটা। আমি স্টোরি টেলিংয়ে বিশ্বাসী। যেহেতু লেখার জন্য যে সময় বা মানে ওটা কি বলে, নিজের চেষ্টাটা দেওয়া দরকার পড়ে, সেটার মতো সময় সত্যি আমার এই মুহূর্তে অভাব। আর যেহেতু অনেক ছোটোবেলা থেকে ছবি আঁকি, সেক্ষেত্রে সেই স্কিলটা অবশ্যই মানে অন্যান্য আমার যে ক্রিয়েটিভ সাইডের তুলনায় একটু বোধহয় এগিয়ে, তাই জন্য আমাকে অতটা খাটতে হয় না আঁকার ক্ষেত্রে। তো আঁকাটা আমার এমনিই আসে, মানে আমি কথা বলার মতোই ছবি আঁকি, মানে আমার অত এফোর্ট দিতে হয় না। তো সেই জন্য আমার মনে হয় বইতে আমি ছবি আঁকি, তার মাধ্যমেই হয়তো গল্প বলা হয়। মানে অ্যাকচুয়ালি অতিথি আজকের ভীষণ স্বল্পভাষী, সেই জন্য বেশি শব্দ খরচ করার থেকে একটু বোধহয় আঁচড় কাটার স্কিলটাকে কাজে লাগাতে বেশি প্রেফার করেন। হ্যাঁ, অবশ্যই। মানে আগে হয়তো সেরকম ছিল না, কিন্তু আমি যেহেতু যে প্রফেশনে আছি, সেক্ষেত্রে তো আমাদের কথা বলার সুযোগ অবশ্যই অনেক কম। তো সেখানে যে কথাটা বলতে পারি না হয়তো ছবিতে ফোটাই, সেটাও একটা হতে পারে। আচ্ছা,
এই কথার মাঝখানে আমরা একটা জিনিস ছোট্ট করে জানলাম যে কর্মসূত্রে রাজ্যের বাইরেও থাকা হয়েছে, হ্যাঁ, অনেকটা সময়, অনেকটা বেশ সময় মানে রাজ্যের বাইরেও থাকা প্রায় 2 হয়েছে। বছরের বেশি। এবং যখন এরম একজন বেশ সৃজনশীল ব্যক্তি রাজ্যের বাইরে থাকেন, তারা শুধুমাত্র বোধহয় ওই জীবনটার বাইরে আটকে থাকেন না, তার ওই জীবনটার মধ্যে আটকে থাকেন না, তার বাইরেও বেশ একটা এক্সপ্লোর করার বিষয় থাকে। অবশ্যই। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য জায়গার, সে ছবির বাজার হোক, ওয়ার্ক কালচার হোক, অফিসের, এই যে একটা দুটো রাজ্যের ডিফারেন্স কতটা আলাদা? পশ্চিমবঙ্গ আমি আমি যে জায়গায় কাজ করেছি আমি সেই জায়গাগুলো নিয়ে যদি বলি, আমি সবার প্রথম আমার কাজ মানে আমি ট্রেনিং করেছিলাম চাকরি পাওয়ার পরে গুড়গাঁওতে, এখন গুরুগ্রাম। তার পরবর্তীকালে নয়ডা, সে ইউপিতে পড়ে নয়ডা। তো সেখানকার জীবন অনেক ফাস্ট, অনেক দ্রুততার সাথে সবাই চলাফেরা করে। আমাদের পশ্চিমবঙ্গে জায়গায় দাঁড়িয়ে আমরা ক্রিয়েটিভ সত্তা আমরা এক্সপ্লোর করতে পারি, কারণ আমরা অনেক বেশি, আমার মনে হয়েছে, শান্ত। আমরা অনেক সময় নিয়ে ভাবি, আমরা অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করি। সেই জায়গাটা আমি নয়ডায় অন্তত লোকদের দেখিনি, মানে সেখানকার মানুষদের মধ্যে তারা একটা প্রপার একটা স্ট্রাকচার জীবন যাপন করে। তারা তেমন বই পড়ার ব্যাপারটাও নেই, গল্প শোনা, গান শোনা, অন্তত মানে স্লো গান শোনার জায়গাটাও কম। তো আমার সামহাউ মনে হয়েছে যে আমাদের যে পশ্চিমবঙ্গে আমরা অনেক স্লো লাইফ লিড করতে পছন্দ করি। এই স্লো লাইফ কোথাও গিয়ে আমাদের মনে হয় সৃজনশীলতায় অনেকটা গুরুত্ব আছে। তো এই জায়গাটা আমি নয়ডায় তো একেবারেই পাইনি। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস বলবো, এবার যে বাজারের ব্যাপারটায় আসছিলাম, সেখানে বরং ওরা অনেক বেশি স্ট্রাকচার্ড, সেখানকার আর্টিস্টরা অনেক ওয়েল পেড। আর ওয়ার্ক কালচারে যদি বলি, এই আমাদের কলকাতায় আমার মনে হয়েছে, আমি আইটি লাইনেই বলি, এখানকার মানুষ কাজের থেকেও অনেক বেশি অকাজের কথা বলে। সেক্ষেত্রে আমরা অনেক পলিটিক্সের সম্মুখীনও হই, এটা কলকাতায় দেখেছি। আর আমি যেখানে বললাম নয়ডা বা গুরগাঁওতে, সেখানে সবাই ভীষণই ফোকাসড কাজ নিয়ে, কাজের বাইরে কম কথা হয়, তাই জন্য বোধহয় সমস্যাগুলোও কম আসে, এটা আমার মনে হয়েছে। এই যে লাস্ট লাইনটা, কাজের বাইরে কম কথা হয় তাই জন্য সমস্যাও কম আসে, এটা বোধহয় আমাদের সবারই একটুখানি মাথায় রাখা দরকার। আচ্ছা, এই এত কিছু নিয়ে যে কথা হলো, কভার ডিজাইনের কথা হলো, বাজারের কথা হলো, এই সব কিছু নিয়ে কথা হলো, তার মাঝখানে আমরা বোধহয় একটা পয়েন্ট মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আর্ট পেজ সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এবং কোথাও গিয়ে বোধহয় এই যে দীর্ঘ একটা সময় লকডাউন ছিল, সেখানে আমাদের সময়কার লোকজন প্রচণ্ডভাবে ওই লকডাউনে ওই পেজগুলোকে নির্ভর করে নিজের ক্রিয়েটিভ সাইডটাকে খুব বেশি এক্সপ্লোর করেছেন। একদম। সেই সময় ওই আর্ট পেজগুলোর সাথে জার্নি কেমন ছিল, এবং সেখান থেকে শেখা কতটা, বা আজকের যে কাজগুলো তার পেছনে তার অবদান কতটা, সেটা একটু শুনি। একদমই। যদি আমি নিজের জায়গা থেকে বলি, ফেসবুক আমার জীবনে ছবি আঁকার একটা প্ল্যাটফর্ম হিসাবে, ছবি আঁকাকে দেখানোর প্ল্যাটফর্ম হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেরকম বললাম প্রথমেই, যে আমি যে পেজটিতে ইলাস্ট্রেটর হিসেবে কাজ করতাম, সেখান থেকেই আমি বইয়ের জগতে আমার পা রাখা। সেই বইয়ের জগতে পা রাখার পর তারপর তো লকডাউন আসে, 2019 শেষের দিকটাই থেকেই লকডাউন শুরু হয়। তারপর সেই সময় এই আর্ট পেজগুলো অবশ্যই খুবই প্রচার করেছিল, আসলে আর কোনো তো প্রচার মাধ্যমই ছিল না। তো সেই জায়গা থেকে সেই সময় আমি খুবই এনজয় করেছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমি কাজের অনেক সুযোগও পেয়েছিলাম, এবং আমি খুব আনন্দের সাথে সেই কাজগুলো করেও ছিলাম, এবং
সব জায়গায় অনেক জায়গায় আছেও। আর আমি নিজে আরেকটা জিনিস ফেস করেছি, যেটার জন্য আমার একটা নিজস্ব লড়াই আছে। আমার কোথাও গিয়ে মনে হয় যদি কোনো একটা গল্পের বই, ম্যাগাজিন, যে কোনো ক্ষেত্রেই আহ, শিল্পীরা বোধহয় ব্যাক বেঞ্চার হয়েই থেকে যায়। হয়তো বুক কভার করেন তিনি ঠিকই, কিন্তু আমরা কিন্তু অনেক সময় বুক কভার আর্টিস্টের নামটা পর্যন্ত জানি না। লেখকের নামেই বইটা এগিয়ে যায়, এবং পাবলিশার বা লেখকের নামেই হয়েই থেকে যায়। তো সেই কারণেই সেই জায়গা থেকে আমি এবং আমার একটি ছোট্ট টিম আছে, আমার ভাই বোনরা মিলে আমরা নিজেরাই একটা ম্যাগাজিন করছি। বিগত প্রায় 4 বছর হতে চলল। আমরা সেখানে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এই ম্যাগাজিনটি হবে আর্ট ম্যাগাজিন, যেখানে আর্টিস্টরাই হবে অগ্রগণ্য। তারাই এই মানে আর্ট রিলেটেড কথাবার্তাই তারাই বলবে। এখানে তাদের কারোর জন্য অপেক্ষা করে থাকতে হবে না, মুখপাত্রের দরকার নেই। তারাই মুখ খুলবেন, তারাই বলবেন, তারাই আঁকবেন। আর আমিও আর্টিস্ট হিসাবে আমিও পাবলিশ করব। তো সেই ম্যাগাজিন আমাদের চলে। সেই ম্যাগাজিনের নাম জলছবি। এই গত সংখ্যায় আমরা সত্যজিৎ রায়ের যে শিল্পী সত্তা সেইটা নিয়ে কম কথা বলা হয়, কারণ ওনার যে সিনেমা বা ছায়াছবির যে দিকটি, সেইটা বোধহয় অনেক বেশিভাবে প্রচারের আলো বেশি পেয়েছে। কিন্তু আমার মনে হয় উনি শিল্পী হিসেবে কতটা বৃহৎ ছিলেন সেই সম্পর্কে আমরা কিছু কিছু সময়ে জানতে পারলেও তার থেকেও অনেক অনেক বেশি কিছু জানার আছে। উনি নিজেই মানে শিল্পী হিসেবে অনেক বেশি গবেষণার একটি বিষয়। তার যে শিল্পী সত্তা সেটা অনেক বড় একটি দিক উন্মোচন করেছিল ওনার নিজের ক্ষেত্রেও, এবং সেই সময় ওনার সিনেমাগুলো ওনার ছবি আঁকাকে ভিত্তি করেই কিন্তু এত এগিয়েছিল। হয়তো সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমি নিজেই রিসার্চ করতে গিয়ে অনেক কিছু খুঁজে পাই। কিছুটা রাখার চেষ্টা করেছিলাম এই ম্যাগাজিনে। আরও অনেক অনেক কিছু বলার থাকে, হয়তো কোনো না কোনো চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে সেটা কখনো প্রকাশিত হবে। এবং সত্যি কথা বলতে এইরকম একটা ইনিশিয়েটিভ আর্ট ম্যাগাজিন এবং ফোকাস, সেখানে শুধুমাত্র শিল্পীরা, এটা শুধুমাত্র প্রশংসনীয় বলবো না, বিষয়টা অত্যন্ত উৎসাহজনক। কারণ শিল্পীদের জন্য এইভাবে ভাবনাটা মনে হয় খুব একটা হয় না। আর সবচেয়ে বড় কথা উঠতি শিল্পীদের জন্য, যারা বহু বছর ধরে কাজ করছেন, প্রতিষ্ঠিত শিল্পী, তাদের জন্য জায়গাটা বোধহয় তাও কিছুটা তৈরি। কিন্তু যারা একদম নবীন শিল্পী, তাদের জায়গা দেওয়ার জন্য যারা ভাবেন, তাদের সত্যি হ্যাটস অফ। আজকের আলোচনাটা এত সুন্দর জমে উঠেছে এবং এত সুন্দর দিকে যাচ্ছে, আলোচনাটা শেষ করতে একেবারেই মন চাইছে না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এপিসোডের সময় তো ধরা বাঁধা, তাই আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে আমাদের আজকের অতিথির কাছে আমি একটা শেষ ছোট্ট রিকোয়েস্ট রাখবো। এতখানি রাস্তা পেরিয়ে এসে যে সমস্ত ছেলেমেয়েরা আপনার মতো এই যুদ্ধের দিকে এগোতে চাইছে, শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, তাদের জন্য কি বলবেন? প্রথমত একটা জিনিস বলবো যে এই যে পুরো লড়াইটা আমরাও প্রত্যেকেই লড়াইটা লড়ছি, যে একটা পরিকাঠামো তৈরির, সেটা হয়তো অনেক কঠিন হবে সেই পরিকাঠামোকে পাওয়া। কিন্তু নিজেদের শিল্পী সত্তাকে মেরে না ফেলে নিজেদের শিল্পী সত্তাকে এগিয়ে নাও নিজের মতো, কিন্তু নিজেকেও মানে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট আগে তৈরি করো, না হলে হয়তো তোমার শিল্পী সত্তাও মরে যেতে পারে, এটা আমার মনে হয়। একদমই নিজের শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের ভালো লাগার, নিজের ভালোবাসার বিষয়টাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ দিনের শেষে এই ইঁদুর দৌড়ের এত দৌড়াদৌড়ির পর ওগুলোই বাঁচার রসদ জোগাবে। আজকের মতো এই পর্যন্তই। আমাদের আজকের অতিথি ছিলেন সৌমিক পাল। অনেক ধন্যবাদ সৌমিককে, এবং Thank you. অবশ্যই আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা ধৈর্য ধরে শুনেছেন। তবে আশা এটুকুই রইল যে আপনারাও আপনাদের ভালো লাগার কাজ, আপনাদের ভালো লাগার বিষয়টা নিয়ে বাঁচবেন,
সেটাকে বাঁচিয়ে রাখবেন। খুব তাড়াতাড়ি আসছি নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।